ইরানের ধারালো হামলা ইসরায়েলে ধ্বংসযজ্ঞ, বাংকারে লুকিয়ে থেকে নেতানিয়াহুর হুঙ্কার। শপথ ছাড়াই মেয়রের আসনে ইশরাক হোসেন, দক্ষিণ সিটির নাগরিক সেবার দায়িত্ব ভাগবাটোয়ারা। লন্ডন বৈঠকে রাজনীতিতে নতুন টানাপোড়েন, কারো দায়মুক্তি নিয়ে আলোচনা হয়নি বলছে বিএনপি। এক মাসের মধ্যে গুম প্রতিরোধে আইন, জানালেন উপদেষ্টা। এখনো অনেক চ্যালেঞ্জ দেখছে জাতিসংঘ। জুলাই গণহত্যার বিচারে নির্ধারিত সময়ে বসে না ট্রাইব্যুনাল, পুলিশের খাতায় পলাতক হাসিনা, কামাল। হবিগঞ্জে চলন্ত বাসে কলেজ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গাজীপুরে চাকরির প্রলোভনে এটিএম বুথে পাশবিক নির্যাতন। দর্শক, আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন থাকছি, নাজনীন নাসিরুদ্দৌলা এবং আতিকুর রহমান। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। শুরুতেই ইরান ইসরায়েল সংঘাতের খবর। চতুর্থ দিনে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত। রোববার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তেল আবিব সহ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এতে 4 দিনে 24 ইসরায়েলির প্রাণহানি দেখল দেশটি। পাল্টা হামলায় নিহত হয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান সহ 3 কর্মকর্তা। একদিকে ইসরায়েলের আধিপত্যের যুদ্ধ, অন্যদিকে ইরানের অস্তিত্বের লড়াই। নাছোড়বান্দা দুই পক্ষই, ফলে চতুর্থ দিনে গড়ালো ইরান ইসরায়েল উত্তেজনা। রোববার মধ্যরাতে ফের ইরানের হামলা, একবার দুবার নয়, সকাল পর্যন্ত মোট 5 দফা। এতে লণ্ডভণ্ড মধ্য ও উত্তর ইসরায়েল, ভেঙে পড়া ভবন ও পুড়ে যাওয়া অবকাঠামো, যেন গাজার দীর্ঘদিনের চিত্র উঠে এসেছে জায়নবাদী রাষ্ট্রে। হাসপাতালে ভিড় মোকাবেলায় হিমশিম খাচ্ছে জায়নবাদীরা। প্রতিদিনই হুহু করে বাড়ছে হতাহতের সংখ্যা। টানা 4 দিনে বহুবার ব্যর্থ শক্তিশালী আয়রন ডোম, আর এতে ধ্বংসযজ্ঞের যে নজির সৃষ্টি হয়েছে ইসরায়েলে, তাতে মুখ থুবড়ে পড়েছে প্রতিরক্ষার দীর্ঘ অহম। গাজা যুদ্ধে মধ্যস্থতায় কয়েকবার সফলতার মুখ দেখেছে কাতার ও ওমান। 4 দিন হামলা পাল্টা হামলার পর এগিয়ে আসে দেশ দুটো। ইরানকে দেয়া হয় আলোচনার প্রস্তাব, তবে সেটি নাকচ করে দেয় তেহরান। সাফ জানিয়ে দেয়, ইসরায়েল হামলা না থামালে হবে না কোনো বৈঠক। বরং ইসরায়েলের যে কোনো আগ্রাসনে আরো কঠোর জবাবের প্রতিশ্রুতি দেন ইরানি প্রেসিডেন্ট। আমরা কোনোভাবেই চাই না যুদ্ধ দীর্ঘ হোক, তবে আমাদের সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী, এমন সমুচিত জবাব দিতে প্রস্তুত। ইসরায়েলকে আগে থামতে হবে, না হলে আমাদের প্রতিক্রিয়া আরো কঠোর হবে। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে বিস্ফোরক তথ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার সুযোগ ছিল ইসরায়েলের কাছে, তবে তার উপর হামলা আটকে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এ তথ্য অস্বীকার করেছে নেতানিয়াহু, বরং তার মতে ইরানের ক্ষমতার পালাবদলই ইসরায়েলের অন্যতম লক্ষ্য। অবশ্যই এটি একটি পরিণতি হতে পারে। ইরানের নাগরিকরা নিজেদের এই মৌলবাদী শাসন চায় না। 46 বছর ধরে তারা স্বাধীনতা চাচ্ছে। আমার ধারণা এটি বাস্তবায়নে বর্তমানে উপযুক্ত সুযোগ আছে। এদিকে ইসরায়েলের প্রতিরোধে তেহরানে বেড়েছে মৃতের সংখ্যা।
তেল আবিবে হামলায় নিহত হয়েছেন ইরানের ৩ শীর্ষ কর্মকর্তা, যাদের মধ্যে একজন বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। 2022 সালে অন্যতম ক্ষমতাবান জেনারেল হোসেন তায়েবের স্থলাভিষিক্ত হন তিনি। জানা যায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন কাজেমি। সোমবার ইরানের কুদস ফোর্সের সদর দপ্তরে হামলার দাবি করে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এর মুহূর্তে ধ্বংসযজ্ঞ হয়ে পড়েছে ইসরায়েলের একাধিক অঞ্চল, উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল এবং উপকূলীয় শহরে। গুড়িয়ে গেছে বহু বাড়িঘর, সামরিক এবং বেসামরিক স্থাপনা। কিন্তু ইসরায়েলেরই মধ্যে জনগণের যে প্রাণহানি সেটি কিন্তু সীমিত করা গেছে, কারণ তারা অ্যাপের মাধ্যমে আগে থেকে সতর্কবার্তা পেয়ে যাচ্ছিলেন। আর এমন পরিস্থিতিতেও বাংকার থেকে হুঙ্কার দিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। ইরানের প্রতিশোধের আগুনে জ্বলছে ইসরায়েল। তেল আবিব, জেরুজালেম, বাতিয়াম শহরের হামলাস্থলগুলো যেন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের প্রতিরূপ। আন্তর্জাতিক গণমাধ্যম ও ইরানি মিডিয়ার তথ্য অনুসারে শুক্রবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত ইসরায়েলের দিকে কয়েক দফায় 1.5 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। তেল আবিবের প্রতিরক্ষা বলয় ভেদ করে যা গুড়িয়ে দিয়েছে বহু ভবন ও সামরিক বেসামরিক স্থাপনা। উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছে জরুরি বাহিনী। বহুতল ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় চারপাশে ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়েছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি মরদেহগুলো উদ্ধারের। অন্যান্য বাহিনীও আমাদের সহায়তা করছে। তবে এমন ধ্বংসযজ্ঞ দেখেও এতটুকু টলেননি জায়ানবাদী নেতানিয়াহু। বাংকারে মুখ লুকিয়ে একের পর এক দিয়ে যাচ্ছেন হুঙ্কার। ইসরায়েলের মানুষ এখন বুঝছে ইরানের হাতে ক্ষেপণাস্ত্র থাকলে তারা কি করতে পারে। এরকম আরো 20,000 ক্ষেপণাস্ত্র ছুড়লে কি পরিণতি হবে আমাদের? এর কঠোর মূল্য চোকাতে হবে তেহরানকে। রোববার ইসরায়েলের উত্তরাঞ্চলে আঘাত হানে অন্তত 40টি ক্ষেপণাস্ত্র। এতে ক্ষতিগ্রস্ত হয় হাইফার তেল শোধনাগার কমপ্লেক্সের পাইপলাইন ও ট্রান্সমিশন লাইন। মধ্যাঞ্চলের রেহভোতে ধসে পড়ে বাণিজ্যিক ভবন, ঘটে প্রাণহানিও। বড় ক্ষয়ক্ষতি দেখে উপকূলীয় শহরগুলো। শিশুসহ এখানে অন্তত 4 জনের প্রাণহানি ঘটেছে। অবস্থা এমন যে অনেকে আপনজনের সাথে যোগাযোগেরও সুযোগ পাচ্ছেন না। তবে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় পরিকল্পিত স্থাপনা ও আগাম সতর্কতার কারণে ক্ষয়ক্ষতি সীমিত রাখতে পারছে জায়ানবাদী রাষ্ট্রটি। প্রস্তুত করেছে জনগণকেও। দেশটির সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড অ্যাপের মাধ্যমে ক্ষেপণাস্ত্র আঘাত হানার 20 থেকে 25 মিনিট আগেই ফোনে সতর্কবার্তা পেয়ে যাচ্ছেন ইসরায়েলিরা। আশ্রয় নিচ্ছেন সুরক্ষিত স্থানে। মিলা খন্দকার, চ্যানেল 24। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শপথ ছাড়াই মেয়রের আসনে বসলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা দেন তিনি। তিনি বলেছেন যে তিনি নন, বরং যারা শপথ না পড়িয়ে দুর্নীতি করছে তারাই অবৈধ। প্রধান অতিথি মাননীয় মেয়র ইশরাক হোসেন কেবল ব্যানারে খচিত এমন লেখাই নয়, স্বাচ্ছন্দ্যে সেই আসন গ্রহণ করে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন তিনি। দিক নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের। মাসখানেক ধরে শপথ পড়ানোর দাবিতে ইশরাক হোসেনের আন্দোলন এখনো ফল না পেলেও বসে নেই তিনি। জন্ম নিবন্ধন সনদ সহ ঢাকা দক্ষিণের নাগরিক সেবা নিশ্চিতে কার কি দায়িত্ব তাও ভাগ করে দেন তিনি। প্রত্যেকটি ওয়ার্ডের যারা ওয়ার্ড সচিবরা রয়েছেন, সেখানে ওয়ার্ড কমিশনের কার্যালয় রয়েছে। সেই কার্যালয়গুলোতে জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট, এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে। নগর ভবনে এই সভা শেষে সংবাদ সম্মেলন করেন ইশরাক। অবৈধ মেয়রের অভিযোগ নাকচ করে তীর ছোড়েন সরকারের দিকে। মেয়রের গ্যাজেটকে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছিল, সেটিকে যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে, সেই মুহূর্তে থেকে সেই প্রশাসক অবৈধ হয়ে গিয়েছে। এটাই হলো এখানে প্যারালাল প্রশাসন তারা চালাচ্ছিল। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে আমার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছি।
মেয়রের শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিএনপির এই নেতা। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। নির্বাচনী তারিখ নিয়ে যৌথ বিবৃতিতে সরকারের ওপর নাখোশ বিএনপি বাদে অন্য রাজনৈতিক দলগুলো। তবে এসবের যৌক্তিক কারণ দেখছে না বিএনপি। নাফিউল ইসলাম লিঙ্কনের রিপোর্ট। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ আর অবিশ্বাসের ঘোর যেন কাটছেই না। যদিও জাতীয় ঐক্য ধরে রাখতে দফায় দফায় সংলাপ করেছেন প্রধান উপদেষ্টা। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকে নির্বাচনী তারিখ ইস্যুতে দলগুলোর মধ্যে নতুন করে দেখা দিয়েছে টানাপোড়েন। শুধু বিএনপির সাথে আলোচনা করে যৌথ বিবৃতি দেয়ায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাহলে কি মাননীয় প্রধান উপদেষ্টা একটি দল নিয়েই দেশ চালাবেন, সরকার চালাবেন, নির্বাচন করবেন? একদিকে ঝুঁকে পড়লেন, জনগণ মনে করে যে উনি ওনার নিরপেক্ষতা খণ্ড করেছেন। অন্যদের সাথে আলোচনা করে তারপরে এটা ঘোষণা করা যেত। হ্যাঁ, ওখানে একটা প্রেস ব্রিফিং হতে পারতো যে এই আলোচনা হয়েছে। তবে আমরা এই বিষয়ে পরবর্তীতে দেশে গিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আমরা ডিসিশন জানাব। এছাড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলছেন, নির্বাচনের তারিখ নিয়ে নজিরবিহীন যৌথ বিবৃতির ব্যাখ্যা দিতে হবে সরকারকে। আরও যারা যারা অংশী আছেন তাদেরকে সাথে দিয়ে যৌথভাবে বা একসাথে সিদ্ধান্ত নেওয়া যেত। সরকারের অভিজ্ঞতার অভাব বলবো না কি বলবো তবে জানি না, সেটার অভাবে এটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েনের কারণ দেখছে না বিএনপি, বরং নির্বাচনের তারিখ ইস্যুতে নিজেদের অবস্থান থেকে সরে আসার কথা বলছে দলটি। প্রধান উপদেষ্টা তিনিও কম্প্রোমাইজ করেছেন দেশের সাথে, আমরাও কম্প্রোমাইজ করেছি দেশের সাথে, কারণ রাজনীতিতে একটা আর্ট আছে। তাই এটা বলা হয় যে পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ। এটা দেশের স্বার্থকে সামনে রেখেই সেটা করতে হয়, মানুষের স্বার্থকে সামনে রেখে, একটা বৃহত্তর স্বার্থে সামনে রেখে এটা করতে হয়, আমরা করেছি। বিএনপির এই নেতার বিশ্বাস, যে কোনো সংকটময় মুহূর্তে দেশের বৃহত্তর স্বার্থে ঐক্য ধরে রাখবে রাজনৈতিক দলগুলো। আমি তো মনে করি মাননীয় প্রধান উপদেষ্টার এই নির্বাচন সম্পর্কিত সময়সূচির সাথে তাদেরই দৃষ্টিভঙ্গির সামঞ্জস্যতা আছে, এখানে বৈপরীত্য তো দেখি না। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা। বিএনপি নেতারা বৈঠক করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সাথে। এতে উঠে আসে লন্ডন বৈঠকের সারমর্ম। এদিকে দেশে ফিরে আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে ইউনূস তারেক বৈঠকে রাজনীতির জট খুলেছে কিছু, তবে বৈঠকে কারো দায় মুক্তি নিয়ে আলোচনা হয়নি বলে দাবি করেছেন সালাউদ্দিন আহমেদ। কেমন হলো লন্ডন বৈঠক সে বিষয় জানতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক যান রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। কথা বলেন বিএনপি মহাসচিব সহ দলটির অন্যান্য নেতার সাথে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জনগণ ভোটাধিকার প্রয়োগে উন্মুখ। বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে 13 জনের মিটিংয়ের পরে, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, যে কথাই বলুক না কেন। মানুষ এখন উৎসাহী, একটা সামনের দিকে তাকাচ্ছে, মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। এদিকে লন্ডন থেকে ফিরে বিমানবন্দরে কথা বলেন আমির খুসরু মাহমুদ চৌধুরী। তার মতে লন্ডন বৈঠকে জট খুলেছে কিছুটা। সফল একটা আলোচনা হয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিশেষ বিশেষ সন্ধিক্ষণে আমাদের যে ঐক্যমত হয় সেটা হচ্ছে আমাদের একটা ভালো দিক দেশের জন্য। তো সেই কাজটা হয়েছে, এখন আমরা গণতান্ত্রিক পথে এগিয়ে যাব। অন্যদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদের দাবি, লন্ডন বৈঠকে কারোর দায় মুক্তি নিয়ে আলোচনা হয়নি। কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না। সংবিধান যেহেতু এখন চালু আছে, সাংবিধানিকভাবেই সরকার চলছে, সংবিধান যেভাবে বলছে উপদেষ্টা গণমন্ত্রীর মর্যাদা ভোগ করবে এবং মন্ত্রীরা হওয়ার জন্য আর্টিকেল 66 অনুসারে যে সংসদ সদস্য হওয়ার সমস্ত যোগ্যতা থাকতে হয় সেটা উপদেষ্টা মণ্ডলীকে মাথায় রাখতে বলবো। সেখানে কিন্তু বিদেশি নাগরিকত্বের বিষয়টা অনুমোদন করা নাই। লন্ডনের নির্বাচন নিয়ে আলোচনা জনগণকে জানিয়ে দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান বিএনপির এই নীতি নির্ধারক।
সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। শিক্ষার্থীদের জোর দাবি সত্ত্বেও অদৃশ্য চাপে 10 মাস ধরে ঝুলে আছে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংগঠনগুলোর মধ্যে এ নিয়ে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। তবে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার জন্য প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করছেন শিক্ষার্থীরা। জুমাতুল বিদার রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে 9 দফার একটি দলীয় লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালু। যদিও 10 মাস পেরিয়ে কেবলই আলোচনায় ডাকসু নির্বাচন। বৈঠক, সেমিনার, স্মারকলিপি থেকে শুরু করে হুঁশিয়ারি বার্তা। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ সংগঠনগুলোর। তাই প্রশ্ন ছিল, কোথায় আটকে ডাকসু নির্বাচন? ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধানতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, যার মধ্য দিয়ে ভবিষ্যৎ নেতৃত্ব উঠে আসবে, তারা এখনও ডাকসুর সন্ধান করতে পারছে না। তাদের কাছে ডাকসু হচ্ছে হেলির ধূমকেতুর মতো। শিক্ষার্থীরা বলছেন 10 মাসে 2 খুনের ঘটনায় বিচারহীনতা উস্কে দিচ্ছে সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি। তাই প্রশাসনিক ব্যর্থতায় পেছাচ্ছে ডাকসু ভোট। আগের ঘটনার বিচার না হওয়া কিন্তু পরবর্তী ঘটার প্রেক্ষাপট তৈরি করতেছে। আবার হচ্ছে সন্ত্রাস দখলদারিত্বের রাজনীতি ক্যাম্পাসগুলোতে ফিরে আসার চেষ্টা করছে। প্রশাসনিক এই ব্যর্থতাগুলির কারণে কিন্তু ডাকসুটা বারবার পিছাচ্ছে। দফায় দফায় আলোচনা ও সব পক্ষের দাবি চলমান। তবু অজানা কারণে নাকি অদৃশ্য চাপ, কেন ডাকসু নির্বাচন আয়োজন করতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন? বুঝতে পারছি না যে কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে ডাকসু হিসেবে ব্যর্থ হচ্ছে। কারণ বিশ্ববিদ্যালয় এমন একটি সুন্দর পরিবেশ এতদিন ছিল এবং সহাবস্থানের যে রাজনীতি, একই সাথে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয় কার্যক্রমগুলো পরিচালিত হওয়া, এই যে সব কিছু মিলে কিন্তু ডাকসু কার্যক্রম করা খুবই সম্ভব এবং স্বাভাবিক। অভিযোগ আছে ডাকসু ঘিরে ছাত্রদলের সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপদ ক্যাম্পাস প্রশ্নেও তৈরি হয়েছে অনাস্থা। তবুও শিক্ষার্থীদের কল্যাণে সর্বজন গৃহীত ও সব অংশীজনের মতামতের ভিত্তিতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের দাবি তাদের। পরিবর্তিত পরিস্থিতিতে সকল অংশীজনের মতামতের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাবনা গৃহীত হওয়ার পর ডাকসু নির্বাচনটি হলে আমরা মনে করি পরবর্তীতে ডাকসু নিয়ে আর কখনো কারো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। আমরা চাই ডাকসু নিয়মিত হোক। এদিকে নির্বাচন কমিশন গঠনে 10 শিক্ষকের নাম চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিয়মিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিশনের উপর নির্ভর করছে ডাকসু নির্বাচনের ভবিষ্যৎ। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। 1 মাসের মধ্যে গুম প্রতিরোধে আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই আইনের অধীনে গঠন করা হবে গুম বিষয়ক স্থায়ী কমিশন। তবে সফররত জাতিসংঘ প্রতিনিধি দল মনে করে যে গুম সনদে স্বাক্ষর করলেও এখনো অনেক চ্যালেঞ্জ আছে। জোর দেন ভুক্তভোগীদের সুরক্ষার বিষয়ে। যেখানেই গুম হচ্ছে সেখানেই আমরা কিছুদিন পরেই তাকে পাচ্ছি, হয়তো সে নানা কারণে আত্মগোপন করে থাকে, সেইগুলোকে গুম বলে চালিয়ে যায়। গুমের আলোচনায় যখন নাস্তানুবোধ আওয়ামী লীগ, সে সময় একাধিকবার বাংলাদেশে আসতে চেয়েও ব্যর্থ হয় জাতিসংঘের জোরপূর্বক গুম বিষয়ক প্রতিনিধি দল। গুম বলে কিছু নেই দাবি করে প্রতিনিধি দলটিকে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার। 5 আগস্টের পর জাতিসংঘের গুম সনদে স্বাক্ষর করে অন্তর্বর্তী সরকার। তারই ধারাবাহিকতায় রোববার 4 দিনের সফরে বাংলাদেশে আসে জাতিসংঘের প্রতিনিধি দল। সোমবার বৈঠক করে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল সিদ্দিকের সঙ্গে। 30 মিনিটের বৈঠকে গুম নিয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। তবে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করে প্রতিনিধি দলটি। The most important thing for us is that the victims of enforced disappearance can have an answer, a response in terms of the fate and whereabouts of the people that have been disappeared, and also justice. We see that there are still a lot of challenges of different matters, and we're here to talk with different actors about those challenges and the best ways to address those challenges by also considering the voices of the families. এর আগে সচিবালয়ে আইন উপদেষ্টার সাথে ঘণ্টাখানেক বৈঠক করেন তারা। পরে আইন উপদেষ্টা জানান 1 মাসের মধ্যে গুম প্রতিরোধ বিষয়ক আইন প্রণয়ন করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদের আপনার ডেড বডিরও কোনো খোঁজ পাওয়া যায়নি, এরকম আর অনেক মানুষ রয়ে গেছেন। তো ওইটার ব্যাপারে ওনারা বলেছেন, আমাদের যে ওয়ার্কিং গ্রুপের একজন সদস্য ছিলেন মেক্সিকোতে, উনি কাজ করেছেন এগুলি নিয়ে, উনি বলেছিলেন একটা কমিশন অন সার্চ, শুধু তারা সার্চ করবে, এই ধরনের একটা কমিশনের বিধান আমরা আইনের মধ্যে ঢুকাতে পারি কিনা। আমরা বলেছি আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। তারপর আমাদের আইনটা ওনারা বলেছে পরীক্ষা করে আমাদের আরও সাজেশন দিবে, এটা বলেছেন।
এদিন প্রধান উপদেষ্টা, সেনা ও পুলিশ প্রধানের সাথেও বৈঠক করেছে প্রতিনিধি দলটি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। জুলাই গণহত্যায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে খুঁজে পায়নি পুলিশ, তাই তাদের সন্ধানে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে পুলিশের খাতায় এই প্রথম শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে পলাতক দেখানো হলো। আজও ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ হয়। জুলাই গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনাল আইন সংশোধন করে নতুন করে গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন সেই ট্রাইব্যুনালে বিচার হয়ে আসছে। তবে সবকিছু ছাপিয়ে যে বিষয়টি বারবার সামনে আসছে তা হলো কখনোই সঠিক সময়ে শুরু হচ্ছে না বিচার কাজ। সোমবার জুলাই আগস্ট গণহত্যায় বিচারের প্রধান আসামি শেখ হাসিনার মামলা থাকলেও এদিন ট্রাইব্যুনাল বসেছে দুপুর 12টায়, অথচ ট্রাইব্যুনালের কার্যবিধিতেই সকাল 10:30টায় বিচার কাজ শুরুর কথা, যা চলবে বিকাল 4টা পর্যন্ত। কেন সঠিক সময়ে বিচার শুরু হচ্ছে না এর সঠিক কারণ জানেন না কেউই। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে খুঁজে পায়নি পুলিশ, তাই তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানানো হলে তা গ্রহণ করেন ট্রাইব্যুনাল। এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। এদিকে আজও শেখ হাসিনার মামলা ঘিরে ট্রাইব্যুনালের পাশে দুটি ককটেল ছোড়া হয়। এতে মাজারের সামনে ককটেল বিস্ফোরিত হলেও শিশু একাডেমির গেটেরটি অবিস্ফোরিত রয়ে যায়। বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেটার বিচার হতে হবে, এটা ন্যায় বিচারের দাবি, আইনের দাবি, জাতীয় প্রত্যাশা, সেটা স্মুথলি অগ্রসর হতে থাকবে। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে, সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন জুলাই গণহত্যায় উত্তরার মামলায় সাবেক মেয়র আতিক সহ 6 জনকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। টিউলিপ সিদ্দিক যতই নিজেকে ব্রিটিশ নাগরিক দাবি করুন না কেন, কাগজপত্রে তিনি বাংলাদেশি নাগরিক, তাই বাংলাদেশের আইন মেনেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মোমেন। সংস্থাটির কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য টিউলিপকে ডেকেছে দুদক। এদিকে যুক্তরাজ্যের সাবেক হাই কমিশনার তাসনিম মোনা এবং তার স্বামীর বিরুদ্ধে ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ পেয়েছে দুদক। তারা সেই প্রতিষ্ঠান থেকে বিপুল টাকা লুট করেছেন বলে দুদকের তদন্তে প্রমাণ মিলেছে, জানিয়েছেন দুদক চেয়ারম্যান। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পাচার করা টাকা ফেরত আনতে যুক্তরাজ্যের সাথে যোগাযোগ করা হচ্ছে।